আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র জমার শেষ দিন 29 ডিসেম্বর। বেগম খালেদা জিয়ার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দিতে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে, বিএনপি মিডিয়া সেলের বিবৃতি। এবং প্রতিশ্রুতি নয়, প্রার্থীদের কাছে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও গ্যাস সংকট থেকে মুক্তির নিশ্চয়তা চায় ড্যামরা, যাত্রাবাড়ি ও সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের ভোটাররা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিএসি। বলেন, দৃঢ়তা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে ইসি। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোটের ট্রেনে উঠল দেশ। ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে দুটি নির্বাচনের তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিতে হবে 29 ডিসেম্বরের মধ্যে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা যাচাই বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি আর প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চালানো যাবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে আয়োজন নতুন এক অভিজ্ঞতা। একই সাথে 2 ভোট আয়োজনে 1 ঘন্টা সময় বাড়ানো হয়েছে ভোট গ্রহণের। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসেবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। সিএসি জানান, নির্বাচন কমিশনের সক্ষমতা ও জবাবদিহিতা বাড়াতে দীর্ঘ 1 বছর কাজ করেছে ইসি। এবার পোস্টাল ব্যালটকে কার্যকর করতে তার কমিশনের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত 18 নভেম্বর থেকে চলমান আছে। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন। আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন, দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ভোটার সংখ্যা প্রায় 13 কোটি। ভোট কেন্দ্রের সংখ্যা 42,761টি। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। গণভোট ও সংসদ নির্বাচনে ভোটারদের সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। 2014 সাল থেকে টানা বিতর্কিত, অগ্রহণযোগ্য আর একতরফা নির্বাচনের কারণে জনগণের রায়ের প্রতিফলন হয়নি বিগত 3 সংসদ নির্বাচনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আর তফসিল ঘোষণার মাধ্যমে সেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল নির্বাচন কমিশন। এখন দেখার বিষয়, ইতিহাসের সেই ভালো নির্বাচনের রেকর্ড তৈরিতে কতটা কার্যকর ভূমিকা পালন করে রাজনৈতিক দল, সরকার আর নির্বাচন কমিশন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার একথা জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানিয়ে বিবৃতি দেয় বিএনপির মিডিয়া সেল। বিবৃতিতে আরও বলা হয়, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার চিকিৎসা দিচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার আহ্বানও জানানো হয় বিবৃতিতে। মেট্রো রেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর আগে মেট্রো রেলের স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে দেয়া প্রতিশ্রুতি না রাখায় আজ থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা কর্মচারীদের একাংশ। দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার উত্তরা দিয়াবাড়িতে মেট্রো রেলের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। মাদক, চাঁদাবাজি, ছিনতাই আর গ্যাস সংকটে জর্জরিত ঢাকা 5 আসনের অন্তর্ভুক্ত ড্যামরা যাত্রাবাড়ির বাসিন্দারা। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও কোনো ধরনের নাগরিক সুবিধা পাচ্ছেন না তারা। ভোটাররা বলছেন, যে প্রার্থী এলাকার সমস্যা সমাধান করতে পারবে তাকেই নির্বাচিত করবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 5 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার ডেমরা যাত্রাবাড়ি এলাকা নিয়ে গঠিত ঢাকা 5 আসন। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এ আসনের প্রার্থী সমর্থকরা। এলাকাবাসীরা জানান, মাদক, চাঁদাবাজি, ছিনতাইয়ের পাশাপাশি মহামারী আকার ধারণ করেছে গ্যাস সংকট। তাই শুধু প্রতিশ্রুতি নয়, এলাকার সমস্যার সমাধান চান তারা। সিটি কর্পোরেশন আন্ডারে হলে কি সিটি কর্পোরেশনের কোনো কিছুই কাজ হয় না, কোনো সুযোগ সুবিধা আমাদের দীর্ঘদিন যাবত এগুলো পরিষ্কার করছে না। মশা, ডেঙ্গু প্রাদুর্ভাব এখানে বেশি। গ্যাস আমরা পাচ্ছি না, কিন্তু আমরা প্রতি মাসে মাসে বিল দিয়ে যাচ্ছি। আমরা এখানে দীর্ঘদিন ধরে 40 বছর ধরে থাকি। উন্নয়নে কোনো সময় সব প্রার্থী আসছে, আশ্বাস দিয়ে গেছে, এ পর্যন্ত আমরা উন্নয়ন পাইনি এলাকা। এদিকে সাধারণ মানুষের মতামত নিয়ে ভিন্ন ধর্মী প্রচারণা চালাচ্ছেন ঢাকা 5-এর দাঁড়িপাল্লার কাণ্ডারি মোহাম্মদ কামাল হোসেন। আমরা শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এই বিষয়গুলো মেইন ফোকাস দিচ্ছি, সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মতামত গ্রহণ করেছি। এই সকল মতামত পরামর্শগুলো নিয়ে আমি একটা ইস্তেহার তৈরি করবো ইনশাআল্লাহ। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি উঠান বৈঠক অব্যাহত রেখেছেন বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। জানান, ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। আমাদের এই ডিএনডির বাঁধের ভিতরে 12 লক্ষ লোক বসবাস করে। এখানে স্বাধীনতার পর স্থায়ী কোনো সমাধান পায় নাই। যদি আমি এমপি হতে পারি, ইনশাল্লাহ এই এলাকার গ্যাস, পানির অভাব থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলার মাঠ, সরকারি হসপিটাল, এই সমস্ত সবকিছু বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ভোটাররা জানান, শুধু আশ্বাস নয়, এলাকাবাসীর জীবনমান উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে রাজধানীর কড়াইল বস্তিতে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, কেমন দেখছেন ঢাকা 17 আসনের নির্বাচনী হালচাল? ধন্যবাদ সাগর। আপনাকে জানিয়ে রাখি, আমি এখন আছি ঢাকা 17 কড়াইল বস্তির এখানে, যেখানে বউবাজার, যেখানে অগ্নিকাণ্ডে কিছুদিন আগে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে অগ্নিকাণ্ডে। এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা সবকিছু হারিয়ে বলা চলে নিঃস্ব হয়ে গিয়েছেন। তবে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন, যেহেতু এই কড়াইল বস্তি এলাকা জুড়েই এখানে কয়েক লাখ ভোটার এখানে বসবাস করেন এবং তাদের ভবিষ্যৎ রয়েছে এবং তাদের যাতে দুবেলা যাতে ঠিক মতন খেতে পারে সেজন্য তারা নিশ্চয়তা চান। সেজন্য আমরা দেখেছি ঢাকা 17 আসনে যেহেতু একদিকে যেমন
সমাজের উচ্চ স্তরের মানুষদের বসবাস, অন্যদিকে এখানে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা এখানে বসবাস করেন। তো সবকিছু মিলিয়ে যারা এখানে প্রার্থী যারা রয়েছেন তারা প্রতিটি বিষয় তারা এখানে বিবেচনা করছেন এবং সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন, নানা ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। তবে এখানে সাধারণ যারা মানুষ রয়েছেন বা এখানে যারা একজন চিকিৎসা সেবা দিচ্ছেন এই করাইল বস্তিতে, তার সাথে একটু কথা বলো যে এখানে মূলত কি দাবি দেওয়া আপনাদের, এখানে যারা এখানে বসবাস করছেন তাদের জন্য কি করতে হবে? ধন্যবাদ এটিএন বাংলাকে। আসলে ঢাকা 17 আসনের যে একটা অংশ করাইল বস্তি, ওদিকে ভাসান থেকে একটা অংশ রয়েছে, করাইল বস্তি তার একটা ধারাবাহিকতা একটা অংশ, যে অংশটাকে আমরা দীর্ঘদিন দেখেছি মানুষের বাচ্চার একটা লড়াই সংগ্রাম। সেই সংগ্রামে আমরা 2017 সালে অগ্নিকাণ্ড দেখেছি। এখন রিসেন্টলি যে অগ্নিকাণ্ড হলো গত 26 তারিখে, এই অগ্নিকাণ্ডের পর এখানে যে মানুষের আজকের যে অবস্থা, আমি যেটা একটু আগে আপনি বলতেছিলেন যে এখানে আসলে আমি স্বাস্থ্য পেশার সাথে জড়িত দীর্ঘ 10 বছর যাবৎ, সেক্ষেত্রে আমার এই স্বাস্থ্যকেন্দ্র দোল স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে আমি যতদূর সম্ভব স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু আমার কাছে কি করতে হবে, আমার কাছে মনে হচ্ছে এখানে মানুষের জন্য প্রার্থীদের যে কাজটা করা অতীব জরুরি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে বাসস্থান, খাদ্য এবং স্বাস্থ্য। এই 3টা নিরাপত্তা মানুষের জন্য প্রার্থীদের জন্য করা খুবই গুরুত্বপূর্ণ। এবং শুনছিলেন এখানে একজন চিকিৎসা সেবার সাথে নিয়োজিত একজনের কথা। এছাড়া এখানে আমরা যারা প্রার্থী রয়েছেন এরই মধ্যে যে জামাতের প্রার্থী রয়েছেন SM খালিদুজ্জামান, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে জহির রায়হানের সন্তান তপুর রায়হান এখানে নির্বাচনে অংশ নেবেন। এরই মধ্যে তারা তাদের নির্বাচনী কার্যক্রম এবং তোড়জোড় চালাচ্ছেন। তবে এখনো এখানে অনেক হিসাব নিকাশ বাকি রয়েছে, যেহেতু এখানে আন্দালিব পার্থ বিজেপি থেকে তিনি গরুর গাড়ি মার্কায় নির্বাচনে অংশ নিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এখন অনেক হিসাব নিকাশ বাকি রয়েছে এই ঢাকা 17 আসন নিয়ে। জি সাগর, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। জমে উঠেছেন নারায়ণগঞ্জ 3 আসনের নির্বাচনী প্রচারণা। বিএনপির একাধিক প্রার্থী, জামায়াতে ইসলামী ও বেশ কিছু ইসলামী দলের প্রার্থী থাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে আসনটিতে। রাস্তার যানজট নিরসন, চাঁদাবাজ, মাদকমুক্ত ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান তৈরির প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 3 আসনের ভোটার সংখ্যা প্রায় 6 লাখ। শিল্প কারখানা থেকে শুরু করে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ মেঘনা তীরবর্তী এই আসনটি। ঢাকার খুব কাছে হলেও যানজটের সমস্যা, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান না থাকা, চাঁদাবাজি ও মাদকের ব্যাপক সমস্যা রয়েছে আসনটিতে। যার ভাল লাগতেছে এই হারিতেছে, হ্যাঁ এই চাইতেছে, কিন্তু আসলে তো দরকার মেন লোক, ওই লোকটাকু। আমাদের দেশে নেতার নয়, নীতির প্রয়োজন, নীতির পরিবর্তন দরকার। যারা যুব সমাজ আছে তারা দিতে পারে, আশা করি তাদের ভোটটা আগাইতে পারলে ইনশাল্লাহ যেই টানে ইনশাল্লাহ তারাই আগে যাবে। আমরা যারা সাধারণ লোক আছি আমরাও চাই সুস্থ নির্বাচন হোক। শিক্ষা প্রতিষ্ঠান আর মাদক মুক্ত যদি আমাদের সোনারগাঁও হয়, ইনশাল্লাহ আমাদের সামনে যুব সমাজ ভালো পর্যায়ে চলে যাবে। জনগণের প্রত্যাশার পাশাপাশি নিজেদের পরিকল্পনা নিয়ে ভোটের মাঠ ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। আসনটিতে বিভিন্ন দলের প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে এলাকা। তরুণ সমাজ ও নারী ভোটারদের নজর কাড়তে বেশ কিছু পরিকল্পনার কথা জানান জামায়াতের প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া। সোনারগাঁয়ের বৈধ গ্যাস সংযুক্তি নিশ্চিত করবার জন্য আমার পক্ষ থেকে যা করণীয় দরকার তাই করব। এডুকেশনাল জায়গা থেকে সোনারগাঁকে চমৎকার করে গড়ে তোলবার ডিসিশন আছে আমার। এটা আমি ডোর টু ডোর, ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন হোমওয়ার্ক করছি ভোটারদের সাথে। ভোটারদের বক্তব্য কিন্তু এরকম যে আমরা যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করতে পারি, চোখ বন্ধ করে দাঁড়িপাল্লায় ভোট দিব। বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান জানান, দলের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনকে নতুনভাবে সাজাতে চান তিনি। সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ ইনশাল্লাহ আমরা বিপুল বাজায় সারা পাচ্ছি। সোনারগাঁয়ের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শে চলে। ভোটারদের একটাই কথা যে সুষ্ঠু নির্বাচন হবে, আমরা যাতে আমাদের ভোটের অধিকার আমরা ফিরে পাই। ভোটারদের প্রত্যাশা যে প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি যত ভালো হবে, জয়লাভে এগিয়ে থাকবেন সেই প্রার্থী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। দর্শক, সালামশীল ভোটের গাড়ি নিয়ে সিরাজগঞ্জ 2 আসনের বাজার স্টেশন চত্বরে আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি পৌঁছে গেলাম সিরাজগঞ্জ 2 আসনে, আর এটি জাতীয় সংসদীয় আসন 63। আমার সাথে একজন স্থানীয় মসজিদের ইমাম আছে, তার সাথে কথা বলবো, জানবো এখানকার ভোটের হালচাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা দেখেছি আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে
54 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশ পিছিয়ে রয়েছে। তার একটা মূল কারণ হলো দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী এই সকল কার্যক্রমের কারণে। আমরা আমাদের সিরাজগঞ্জের আগামীর যারা প্রার্থী হবেন এবং যিনি নির্বাচিত হবেন তার কাছে আমরা সিরাজগঞ্জের বাসিন্দাদের পক্ষ থেকে আমি বিশেষ করে আকাঙ্ক্ষিত যে তিনি আমাদের এই সিরাজগঞ্জকে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত, প্রত্যেক মানুষের অধিকার নিয়ে নিরাপত্তার সাথে বেঁচে থাকার মতো একটি সুন্দর পরিবেশ তিনি সবাইকে নিয়ে তৈরি করবেন, আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটা শুনছিলাম, একজন স্থানীয় মসজিদের ইমাম তিনি বলছিলেন যে তিনি সিরাজগঞ্জকে একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং স্বাভাবিক পরিবেশে যাতে সবাই বেঁচে থাকতে পারে এমন একটি সমাজের প্রত্যাশা করেন। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আছি সিরাজগঞ্জে, যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সঙ্গে থাকুন। শুধু বিএনপি, জামায়াত ও এনসিপির অংশগ্রহণের নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন হলে গামছার দল নির্বাচনে যাবে। টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে আলোচনা সভায় তিনি একথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বঙ্গবন্ধুকে লালন করবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন বাঙাল, ফজলুল হক বীর প্রতীক, কুড়ি সিদ্দিকী সহ কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা। কারো ক্ষমতা চিরকালের নয়, হাসিনাকেও বারবার বলেছি, শুনুন নাই উনি। পূর্বপুরুষের শত বছরের ঐতিহ্য ধরে রাখতে এবং সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে প্রতি বছর অগ্রহায়ণে শেরপুরে অনুষ্ঠিত হয় গ্রাম সিন্নি। প্রায় 250 পরিবারের অংশগ্রহণে উৎসবের আমেজ বিরাজ করে শেখাটি মহল্লায়। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সামাজিক বন্ধনকে আরো অটুট রাখার এই আয়োজন হল গ্রাম সিন্নি। প্রতি বছর ফসল কাটার মাস অগ্রহায়ণে গ্রাম সিন্নি নামের ঐতিহ্যবাহী এই সামাজিক অনুষ্ঠানটি ধরে রেখেছেন শেরপুরের শেখাটি মহল্লার বাসিন্দারা। 220টি পরিবারের চাঁদা সংগ্রহের মধ্য দিয়ে ঈদগাহ মাঠের পাশে নুর ইসলামের বাড়ির উঠোন জুড়ে হয় এই আয়োজন। প্রায় 3.5 দশক ধরে এই সিন্নি রান্নার কাজে নিয়োজিত প্রধান বাবুর্চি বিল্লাল হোসেন জানান, 720 লিটার দুধ, 75 কেজি সুগন্ধি তুলসী মালা চাল ছাড়াও চিনি, গুড় সহ বিভিন্ন মশলা ব্যবহার করা হয় এই সিন্নিতে। 4টি চুলায় মোট 12টি পাত্রে 6 ঘন্টা ধরে তৈরি হয় এই সিন্নি। 20 থেকে 25 বছরের মধ্যে যেটা আমার আন্ডারে আর কি করাইতেছি। আমি এই সমাজের লোক 30-35 বছর ধরে এটা করি। প্রতি বছরে আমার মনে ফুর্তি লাগে। দুধের মধ্যে কোনো পানি টানি দেই না, এই সব কিছু গরম মশলা দিয়া আমরা এটা পায়েসটা ভাগ করি। বছর যাতে তোমাদের লোকগুলো আলাপ খারাপ করা পাইলাম। গ্রাম সিন্নি তৈরি করা দেখি নাই, কিন্তু খাইছি, বাট এইবার ইনশাল্লাহ দেখবো, খাবো। সমাজের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলা না হয়, সবার মহাবত হয়। সমাজের ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সবাই একত্রে মিলেমিশে থাকার জন্য আমরা প্রতি বছরে এটার আয়োজন করে থাকি। সকলেই একসাথে খানা উপভোগ করি, এজন্য আমাদের ভালো লাগে সবাই। যুগ যুগ ধরে চলে আসা এই ঐতিহ্য আগামী প্রজন্মও ধরে রাখবে এমন আশা আয়োজকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারত, চীন সহ কয়েকটি দেশ থেকে আমদানি করা পণ্যে 50% শুল্ক আরোপ করেছে মেক্সিকো। মেক্সিকোর সিনেটে বুধবার শুল্ক আরোপের প্রস্তাব অনুমোদন দেয়। 1 জানুয়ারি থেকে অতিরিক্ত 50% শুল্ক বসছে গাড়ির যন্ত্রাংশ, বস্ত্র, প্লাস্টিক ও ইস্পাতে, যার প্রভাব পড়বে ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার উপর। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী বছর থেকে বিপুল পরিমাণ অতিরিক্ত বাণিজ্য শুল্ক আদায় করার লক্ষ্য নিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার মেক্সিকো, আর ক্লদিয়ার অতিরিক্ত শুল্ক আরোপের এই নীতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা, যেন ট্রাম্প যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করেন। দেশজুড়ে দুর্নীতি বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়া সরকার।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দফায় দফায় দুর্নীতি বিরোধী বিক্ষোভের জেরে বৃহস্পতিবার বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন জেলিয়াজকভ ঘোষণা দিয়েছেন তার সরকার পদত্যাগ করছে। ক্ষমতায় আসার 1 বছরেরও কম সময়ের মধ্যে রক্ষণশীল রোসেনের সরকার পদত্যাগে বাধ্য হল। এদিকে রাজধানী সোফিয়া ছাড়াও কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহর ও নগরে হাজার হাজার মানুষ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু করা হলেও পরে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। এবারে জানিয়ে দেব খেলার খবর। চণ্ডীগড়ে 5 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে 51 রানে হারিয়ে সিরিজে 1-1 সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। 18 বলে ভারতের প্রয়োজন ছিল 72 রান। অসম্ভব প্রায় এই সমীকরণেও তিলক বর্মা ও জিতেশ শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে শেষ দিকে নতুন আশার সঞ্চার করে। 4 বলেই আসে 15 রান। ভারতের হাতে ছিল 5 উইকেট, কিন্তু মাত্র 5 রানে ব্যবধানে শেষ 5 উইকেট হারিয়ে 5 বল বাকি থাকতেই ভারত থেমে যায় 162 রান। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা 20 ওভারে 4 উইকেট হারিয়ে 213 রান করে। ওপেনার কুইন্টন ডিকক খেলেন 46 বলে 90 রানে বিধ্বংসী ইনিংস। জবাবে ভারতকে লড়াইয়ে রাখতে লড়েছেন কেবল তিলক বর্মা। 5 নম্বরে নেমে 34 বলে 62 রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে 27 জিতেশ শর্মার ব্যাট থেকে। 18তম ওভারে লুথো শিফমালার বলে জিতেশ আউট হওয়ার পরই ভারতের ব্যাটিং লাইনে ধস নামে। 14 ডিসেম্বর ধর্মশালায় সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র জমার শেষ দিন 29 ডিসেম্বর। এবং খালেদা জিয়ার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দিতে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে, বিএনপি মিডিয়া সেলের বিবৃতি। এবং প্রতিশ্রুতি নয়, প্রার্থীদের কাছে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও গ্যাস সংকট থেকে মুক্তির নিশ্চয়তা চায় ড্যামরা, যাত্রাবাড়ি ও সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের ভোটার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।